জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রতিদিনের আয়োজনে আজকের অর্থায়নের নীতিমালা এর 11তম লেকচার। এই লেকচারটি শিরোনাম হচ্ছে মূলধন কাঠামো সিদ্ধান্ত। লেকচারটিতে সবাইকে স্বাগতম। লেকচারটি উপস্থাপন করছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। তোমরা এই লেকচারটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে বলে প্রত্যাশা করি। লেকচারটির বিষয়বস্তু সম্পর্কে আমি আবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এটি আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্স এর চ্যাপ্টার 9 এর লেকচার নাম্বার 11, মূলধন কাঠামো সিদ্ধান্ত বা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। তাহলে আমাদের আজকের লেকচারটি অনুষ্ঠিত হবে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন সংক্রান্ত বিষয়ে, যেটি আমাদের পাঠ্য বইয়ের 9ম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই লেকচারটির সাথে যদি তোমরা থাকো তাহলে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে সেগুলো হলো মূলধন কাঠামোর সংজ্ঞা, অর্থাৎ এই লেকচার শেষে তোমরা মূলধন কাঠামোকে সংজ্ঞায়িত করতে পারবে। কাম্য বা সুষম বা আদর্শ মূলধন কাঠামো নির্ধারণ করতে পারবে, অর্থাৎ কোন মূলধন কাঠামোটি কাম্য বা আদর্শ সেটি নির্ধারণ করতে পারবে। কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। শেয়ার প্রতি আয় নির্ণয় করতে পারবে, একটি কোম্পানির শেয়ার প্রতি আয় নির্ধারণ করতে পারবে। ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু নির্ণয় করতে পারবে এবং কাম্য মূলধন কাঠামো নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যে কোন মূলধন কাঠামোটি আদর্শ এবং কোনটি গ্রহণ করা উচিত। তাহলে আমি আশা রাখি যে তোমরা বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে এবং এর পরেও যদি তোমাদের আরো বেশি জানার থাকে তাহলে বই থেকে বিষয়টিকে আরো বেশি করে জানতে পারবে। আবার এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে সেগুলো এই লেকচারটি যখন ডাউনলোড করা হবে, আপলোড করা হবে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির সাইটে, সেখান থেকে তোমরা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারবে। প্রথমেই আমি আলোচনা করছি মূলধন কাঠামোর সংজ্ঞা। কাঠামো বলতে শুধু স্ট্রাকচার, আমরা এটা স্ট্রাকচার বা গঠন, অর্থাৎ একটি জিনিস যার উপর দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হয় কাঠামো। তাহলে মূলধন কাঠামো বলতে মূলধনটি যেটির উপরে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ মূলধনটির গঠন কিরকম হবে। সেই ক্ষেত্রে সাধারণত আমরা যদি বলি যে একটি ঘরের কাঠামো, তাহলে যদি সেটা কাঠের ঘর হয় তাহলে কয়েকটি খুঁটি থাকবে। তো আমাদের যে মূলধন কাঠামো এটারও বেশ কয়েকটি বিষয় রয়েছে, সেটির উপরে মূলধন কাঠামো দাঁড়িয়ে থাকে। যেমন আমাদের মূলধন কাঠামোর মধ্যে ঋণকৃত মূলধন থাকতে পারে, নিজস্ব তহবিল থাকতে পারে, শেয়ার মূলধন থাকতে পারে। এই সমস্ত এই সমস্ত মূলধনগুলোকে একত্রে মূলধন কাঠামো বলা হয়ে থাকে। যাই হোক, আমরা বইয়ের সংজ্ঞাতে আসি। মূলধন কাঠামো বলতে সাধারণত একটি কারবার প্রতিষ্ঠানে বিনিয়োজিত মূলধনের গঠন ও তাদের পারস্পরিক অনুপাতের হারকেই বোঝায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যে পরিমাণে মূলধন বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগকৃত মূলধনের কোন কোন খাত থেকে এসেছে এবং কোন অনুপাতে এসেছে সেটাকেই মূলত মূলধন কাঠামো বলে। এখানে বলা আছে যে একটি প্রতিষ্ঠানের মূলধনের মধ্যে যে উৎসসমূহ বিদ্যমান থাকে তাদের সম্মিলিত নামই মূলধন কাঠামো। প্রামাণ্য সংজ্ঞা। ওয়েস্টন অ্যান্ড বাইহাম বলেছেন, ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য পার্মানেন্ট ফাইন্যান্সিং of the firm represented primarily by long-term debt, preferred stock, and common stock, but excluding all short-term credit. তাহলে বলা হচ্ছে যে মূলধন কাঠামো হচ্ছে এমন একটি কাঠামো যার মধ্যে স্থায়ী অর্থায়নের উৎসসমূহ থাকে এবং এগুলো কি কি, লং টার্ম ডেট হতে পারে, প্রিফার্ড স্টক হতে পারে অথবা কমন স্টক হতে পারে। তাহলে ঋণ মূলধন,
অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার এগুলো, বাট এক্সক্লুডিং অল শর্ট টার্ম ক্রেডিট, যে কোনো প্রকারের শর্ট টার্ম মূলধন বা স্বল্পমেয়াদী দায় এগুলো থেকে বাদ হবে। তাহলে দীর্ঘমেয়াদী উৎসসমূহ যেগুলো থেকে মূলধন পাওয়া যায় সেগুলোকে মূলধন কাঠামো বলে, যেটি ওয়েস্টন এন্ড ব্রাইহাম বলেছেন। ভ্যান হর্ন ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে বলেন যে ক্যাপিটাল স্ট্রাকচার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য প্রপোর্শন অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি। সহজ সূত্র, এটাই আমরা মূলত সাধারণত আমাদের অধ্যায়ে মূলত এভাবেই আলোচনা করা হয়েছে যে ক্যাপিটাল স্ট্রাকচার ইজ আর রিগার্ডেড অ্যাজ প্রপোর্শন অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি। তাহলে মূলধন কাঠামো হচ্ছে ইকুইটি এবং ঋণ, মানে মালিকানা এবং ঋণ তহবিলের মধ্যে আনুপাতিক হারকে মূলধন কাঠামো বলে। এবারে আমরা আসি কাম্য বা সুষম বা আদর্শ মূলধন কাঠামো বলতে কি বোঝা যায়। যে মূলধন কাঠামোটি আদর্শ হবে সেটা একটা নির্দিষ্ট ভিত্তির ভিত্তিতে হবে। তাহলে সেই ভিত্তিটি কি? ভিত্তি হচ্ছে দুটি, একটি হচ্ছে মূলধন ব্যয় কম, আর যে মূলধন কাঠামো ব্যবহার করলে শেয়ারের বাজার মূল্য সর্বাধিক হয়। তাহলে দুটি বিষয়ে আমরা উপরে ভিত্তি করে আদর্শ বা কাম্য মূলধন কাঠামো নির্ধারণ করতে পারি। আর একটি হলো মূলধন ব্যয় সবচেয়ে কম হবে আর শেয়ারের বাজার মূল্য সর্বাধিক হবে। এই দুটা বিষয় যদি একটি মূলধন কাঠামো পরিপূর্ণ করতে পারে তাহলে সেটিকে আমরা বলবো কাম্য বা সুষম বা আদর্শ মূলধন কাঠামো। সংজ্ঞায়িত করি আমরা, যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সবচেয়ে কম এবং যেটি ব্যবহারের মাধ্যমে শেয়ারের বাজার মূল্য সর্বাধিক হয় তাকে কাম্য মূলধন কাঠামো বলা হয়। প্রামাণ্য সংজ্ঞা খান এন্ড জেইন বলেন, the optimum capital structure may be defined as the capital structure or combination of debt and equity that leads to the maximum value of the firm। অর্থাৎ কাম্য মূলধন কাঠামো বলতে ওই ধরনের কাঠামোকে বোঝাবে যে কাঠামোর মধ্যে ডেপ্ট এবং ইকুইটির এমন একটা রেশিও বা অনুপাত থাকবে যেটি ব্যবসায়টির মূল্যকে, ফার্মের মূল্যকে সর্বাধিক করবে। তাহলে ফার্মের মূল্য সর্বাধিক করা মানে শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। এখানে মানে মূলধন কাঠামো, কাম্য মূলধন কাঠামোর যে দুটি বৈশিষ্ট্য রয়েছে দুটির একটি এখানে আলোচনা করা হয়েছে, যে মূল্য সর্বাধিক হবে, আর একটি হচ্ছে মূলধন ব্যয় সবচেয়ে কম হবে। এবারে তাহলে আমরা আলোচনা করছি কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্য। অর্থাৎ একটি মূলধন কাঠামো যদি অপটিমাম হয় বা সুন্দর হতে চায়, যে মূলধন কাঠামোটি গ্রহণ করা যায় সেই কাঠামোটি কি রকম হওয়া উচিত, অর্থাৎ তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সেটি আমরা আলোচনা করছি। ফিচার্স অফ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো যে মূলধন কাঠামোটি মুনাফা অর্জন ক্ষমতা বেশি, অর্থাৎ মুনাফা অর্জন ক্ষমতা যে মূলধন কাঠামোতে বেশি হবে সেটি মানে মুনাফা অর্জন ক্ষমতাও মূলধন কাঠামোর একটি বৈশিষ্ট্য। অর্থাৎ মূলধন কাঠামোতে যে মূলধন কাঠামোর মুনাফা অর্জন ক্ষমতা বেশি সেই মূলধন কাঠামোটি ভালো হবে। সচ্ছলতা, এটি হচ্ছে মূলধন কাঠামোর একটি বৈশিষ্ট্য। অর্থাৎ কাম্য মূলধন কাঠামোর, অর্থাৎ যে মূলধন কাঠামোটি কাম্য হবে, ভালো হবে, সেই মূলধন কাঠামোটি অবশ্যই সচ্ছল হতে হবে, সলভেন্স হতে হবে। অর্থাৎ এই মূলধন কাঠামোতে যেন এমন না হয় যে ঋণের পরিমাণ এমন পরিমাণে বেড়ে যায় যে কারণে প্রতিষ্ঠানটির নিজস্ব সচ্ছলতা হারায়, অর্থাৎ ঋণ পরিশোধ ক্ষমতা হারায়, এরকম হলে চলবে না। এটি সচ্ছল হতে হবে। নমনীয় হতে হবে কাম্য মূলধন কাঠামো, কারণ মূলধন কাঠামো যদি নমনীয় না হয় তাহলে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ঋণ বাড়িয়ে যেন ইকুইটি কমানো যায় অথবা ইকুইটি বাড়িয়ে ঋণ কমানো যায়, এরকম হতে হবে। না হলে একসময় দেখা যাবে যে প্রয়োজনীয়তার তুলনায় ঋণ বেশি হয়ে যেতে পারে অথবা প্রয়োজনের তুলনায় ইকুইটি বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যাতে যে কোনো সময় মূলধনের কাঠামোটা পরিবর্তন করে মূলধনের ইকুইটি রেশিওটা পরিবর্তন করা যায় সেরকম ফ্লেক্সিবল থাকতে হবে একটি কাম্য মূলধন কাঠামোতে। রক্ষণশীলতা বা কনজারভেটিজম একটি কাম্য মূলধন কাঠামোর অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ কাম্য মূলধন কাঠামোটি যেন এমন না হয় যে এটিকে মানে সচরাচরই ভেঙে ফেলা যায়, সেরকম না। এটিতে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে এবং সেই নির্দিষ্ট নিয়মটা যেন সহজে
না ভাঙা যায়, যদিও নমনীয়, কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে রক্ষণশীলতা বজায় রাখতে হবে। নিয়ন্ত্রণ। কাম্য মূলধন কাঠামোর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ এই মূলধন কাঠামোটি যেন ব্যবসায়ের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, অথবা এই কাঠামোটির উপরে যেন ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে, প্রতিষ্ঠানের পরিচালকের নিয়ন্ত্রণ থাকে, তাহলে সেটি কাম্য মূলধন কাঠামো হিসাবে বিবেচনা করা যাবে। এবারে আমরা এই অধ্যায়ে কাম্য মূলধন কাঠামো যদি আমরা নির্ধারণ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সাধারণত প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় নির্ণয় করার প্রয়োজন হয়। কারণ যদি যে প্রতিষ্ঠানের যে আমরা আগেই বলেছি যে শেয়ার প্রতি আয় বৃদ্ধি করে এবং শেয়ারের মূল্য বৃদ্ধি করে, সেটি হচ্ছে কাম্য মূলধন কাঠামো। তো শেয়ার প্রতি আয় নির্ধারণ করার জন্য যদি আমরা আয় নির্ণয় করি, তার আগে আমাদের শেয়ার প্রতি আয়ের একটি সংজ্ঞা জানা দরকার। শেয়ার মালিকদের জন্য বন্টনযোগ্য আয়কে মোট শেয়ার দিয়ে ভাগ করলে প্রতি শেয়ারের জন্য যে আয় পাওয়া যায় তাকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বলে। অর্থাৎ আমরা ব্যবসায়ের যে আয় হয়ে থাকে সে আয়টা পুরোটা বন্টন করি না অনেক সময়। তাহলে যে বন্টনযোগ্য আয়কে মোট শেয়ার দিয়ে, অর্থাৎ কোম্পানির মোট শেয়ার দিয়ে ভাগ করলে যে আয় পাওয়া যাবে সেটা কি বলা হবে? শেয়ার প্রতি আয়। আর শেয়ার প্রতি আয় নির্ণয়ের জন্য আমাদের একটি পদ্ধতি রয়েছে বা ক্যালকুলেশনের জন্য এই টেবিলটি আমরা অনুসরণ করতে পারি। সেটি হলো, আমাদের যদি আয় দেয়া থাকে আর্নিং আপ বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, সেটা যদি দেয়া থাকে সেটাকে থেকে আমাদের প্রথমেই ইন্টারেস্ট বাদ দিতে হবে। তাহলে বুঝতে হবে যে আয়ের প্রথম অধিকারী হচ্ছে, প্রথম যে আয় থেকে প্রথম যে ভাগ পায় তিনি হচ্ছেন ঋণদাতা। তাহলে ঋণদাতাকে সর্বপ্রথমে আয় থেকে বন্টন করে দিতে হয়। এরপরে দ্বিতীয় প্রাপ্ত মালিক হচ্ছে ট্যাক্স গ্রহীতা অর্থাৎ সরকার। তাহলে প্রথমে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেব, তাহলে পাবো আমরা ইবিটি। আর ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দেই তাহলে পাবো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এটা থেকে যদি আমরা আই বাদ দেই ইন্টারেস্ট বাদ দেই তাহলে তা পাবে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। আর আর্নিং বিফোর ট্যাক্স থেকে যদি আমরা ট্যাক্স বাদ দেই তাহলে পাবো আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে, যেহেতু আমাদের আর্নিং আফটার ট্যাক্সই হচ্ছে নিট আয়, এই নিট আয় বন্টন করার ক্ষেত্রে প্রথমেই আমরা প্রিফার্ড অর্থাৎ অগ্রাধিকার শেয়ার যারা রয়েছে তাদেরকে প্রথমে টাকা বন্টন করে দিতে হবে। কারণ ইএটি আমরা যদি এরকম ধরি, স্বাভাবিক ইএটি খাও, তো খাবার সময় যারা অগ্রাধিকার তারা প্রথমে গ্রহণ করবে। সেই হিসেবে এই আমাদের তো দুই ধরনের শেয়ার রয়েছে, একটা প্রিফার শেয়ার, একটা কমন শেয়ার। কমন শেয়াররা সাধারণ, সুতরাং সাধারণরা পরে খাবে, আর যারা অগ্রাধিকার তারা প্রথমে নেবে। সেই জন্য ইএটি থেকে প্রথমে পিটি বাদ দিব, বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইএসিএস। এর ইলাবোরেশন হচ্ছে আর্নিং অ্যাভেইলেবল ফর কমন স্টক। কমন স্টকদের জন্য আর্নিং অ্যাভেলেবল যেটা থাকবে সেটাকে টোটাল কমন স্টক দিয়ে, নাম্বার অফ শেয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ইপিএস বা আর্নিং পার শেয়ার। বিষয়টিকে আমরা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করছি। অঙ্কটিতে আমরা দেখি, at present a company has 50,000 ordinary shares of টাকা 100 each. বর্তমানে একটি কোম্পানিতে 50,000 শেয়ার রয়েছে 100 টাকা মূল্যের। The company requires an additional capital of টাকা 12,50,000. কোম্পানিটির বর্তমানে নতুনে আরো অতিরিক্ত 12,50,000 টাকা প্রয়োজন। In order to acquire the additional capital, the company has been considering the following three alternatives. এই যে নতুন অ্যামাউন্টটা 12,50,000 টাকা, এটা গ্রহণ করার জন্য কোম্পানি তিনটি পদ্ধতি গ্রহণ করতে পারে, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারের এই তিনটি পদ্ধতি অ্যাড করতে পারে। বর্তমান ক্যাপিটাল স্ট্রাকচারে শুধু অর্ডিনারি শেয়ার আছে, আর কিছুই নেই। অর্থাৎ বর্তমান কাঠামোতে শুধু অর্ডিনারি শেয়ার আছে, আর এই কাঠামোতেই এখন পরিবর্তন করে নতুনে 12,50,000 টাকা যুক্ত করতে পারে। কি কি পদ্ধতিতে? একটি হচ্ছে ইস্যু 12,500 অর্ডিনারি শেয়ার, ইস্যু করে এই টাকাটা গ্রহণ করা যেতে পারে 12,50,000 টাকা, অথবা 12,50,000 বড় টু টাকা 12,50,000 at 10% ইন্টারেস্ট, 10% সুদে 12,50,000 টাকা নেওয়া যেতে পারে ডেপ্ট মূলধন
অথবা এটা নেওয়া যেতে পারে ইস্যু অফ 12,500 at 10% প্রেফারেন্স শেয়ারস অফ টাকা 100, অর্থাৎ 12,500 অগ্রাধিকার শেয়ার ইস্যু করে এই টাকাটা গ্রহণ করা যেতে পারে। তাহলে 3 ভাবে এই টাকাটা গ্রহণ করা যেতে পারে। If the earning before interest and tax EBIT of the company is টাকা 7,50,000, যদি 7,50,000 টাকা হয়, so the effect of these three alternatives on earning per share EPS এর উপরে এর প্রভাব দেখাও assuming tax rate 40%। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা এই তিনটা ক্ষেত্রেই ইপিএস কি হবে সেটা নির্ণয় করে দেখাও, এবং সেই ক্ষেত্রে এই তিনটা অল্টারনেটিভের কোনটায় কত ইপিএস হবে সেটা নির্ণয় করে দেখাও। এখন আমরা জানি যে ইপিএস বাহির করার জন্য প্রথমে ইন্টারেস্ট প্রয়োজন, ট্যাক্স প্রয়োজন, প্রিফার্ড ডিভিডেন্ড প্রয়োজন, নম্বর অফ শেয়ার প্রয়োজন। ট্যাক্সটা আমরা সহজে নির্ধারণ করতে পারি কিভাবে? ইবিটি থেকে সরাসরি পার্সেন্টেজের মাধ্যমে ট্যাক্স নির্ধারণ করা সম্ভব। তাহলে আমাদের এই ট্যাক্সটা যেহেতু ইবিটি থেকে নির্ধারণ করা সম্ভব, সেই জন্য আমাদের ট্যাক্সটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। তাহলে আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন কি কি আছে? যেহেতু ইন্টারেস্ট, এটি আমাদের ক্যালকুলেশন করতে হবে, প্রিফার্ড ডিভিডেন্ড ক্যালকুলেশন করতে হবে, নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করতে হবে। যদি এই তিনটা বিষয় আমরা পাই তাহলে সহজেই আমরা ইপিএস নির্ধারণ করতে পারবো। সেই জন্য আমরা প্রথমেই এই তিনটা অল্টারনেটিভলি ইন্টারেস্ট এবং পিডি এবং নাম্বার অফ শেয়ার নির্ধারণ করি। প্রথম ক্যালকুলেশনটি হবে তাহলে ইন্টারেস্টের। অল্টারনেটিভ 1, এখানে আমাদের তিনটা অল্টারনেটিভ, একটা হচ্ছে অর্ডিনারি শেয়ার, বড় মানে ডেপ্ট, আর একটা হচ্ছে প্রিফারেন্স স্টক। তাহলে যদি আমরা ইন্টারেস্ট নির্ণয় করি, যেহেতু পুরাতন কোনো ডেপ্ট নেই, পুরাতন ডেপ্ট না থাকাতে ইন্টারেস্ট প্রথম অল্টারনেটিভে আমরা যেহেতু পুরো টাকাটাই শেয়ার ইস্যু করে নিচ্ছি, তার মানে কোনো ঋণ হচ্ছে না, দ্বিতীয়বারেও ঋণ হচ্ছে না, আগেও ঋণ নেই, পরেও ঋণ নেই, সুতরাং ঋণের কোনো সুদ হবে না, অর্থাৎ ইন্টারেস্ট 0। আর 2 নাম্বার অল্টারনেটিভে যদিও আগে আমাদের কোনো প্রকারের ঋণ ছিল না, কিন্তু 2 নাম্বার অল্টারনেটিভে বলা আছে যে 12,50,000 টাকা 10% সুদে গ্রহণ করা হবে। তাহলে এই 12,50,000 টাকার জন্য সুদ নির্ধারিত সুদ হবে, এবং সেটা কত হবে? 12,50,000 এর 10%, অর্থাৎ 1,25,000 টাকা। 3 নাম্বার অল্টারনেটিভে আমাদের বলা আছে আগে যেহেতু কোনো ঋণ নেই, নতুন প্রিফারেন্স শেয়ার ইস্যু করা হবে 12,50,000 টাকার জন্য 12,500 শেয়ার, এবং সেক্ষেত্রে 10% করে ডিভিডেন্ড দেওয়া হবে। তাহলে এক্ষেত্রেও কোনো ঋণ নতুনে সংযুক্ত হয়নি, আগে অর্ডিনারি শেয়ার, নতুনে প্রিফারেন্স শেয়ার, তাহলে ঋণ সংযুক্ত না হওয়াতে এক্ষেত্রেও ইন্টারেস্ট 0। আমি আশা করি তোমরা ইন্টারেস্টের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। দ্বিতীয় ক্যালকুলেশন আমাদের এই অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথম ইন্টারেস্ট আমরা বের করলাম, ট্যাক্সটা ইবিটি থেকে বের করা যাবে, পিডি আমাদের তাহলে দ্বিতীয় ক্যালকুলেশন। এখন পিডি মানে প্রিফার্ড ডিভিডেন্ড, এটা আমাদেরকে বের করতে হবে, ক্যালকুলেশন অফ পিডি। অল্টারনেটিভ 1, এখানে আমরা দেখি প্রথম যে ছিল সেটা ছিল অর্ডিনারি শেয়ার, দ্বিতীয় হচ্ছে অর্ডিনারি শেয়ার, তাহলে এখানে কোনো প্রিফার্ড ডিভিডেন্ড নেই, প্রিফার্ড শেয়ার নেই, তার কারণে প্রিফার্ড ডিভিডেন্ডও হবে না। অল্টারনেটিভ 2তে আমাদের শুরুতে ছিল অর্ডিনারি শেয়ার, আবার আমরা লোন ইস্যু করেছি, তাহলে এক্ষেত্রে কোনো প্রিফার্ড শেয়ার নেই, তার মানে পিডিও নেই। তৃতীয় ক্ষেত্রে আমরা ইস্যু করেছি 12,500 প্রিফারেন্স শেয়ার, এবং সেটা 10% পিডি হবে। তাহলে 10% পিডিতে আমাদের কত টাকা আসে? 12,50,000 টাকায় নির্ধারণ করি, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টায় পিডি হচ্ছে 0,0, আর তৃতীয়টায় পিডি হচ্ছে 12,50,000 এর 10%, মানে 1,25,000 টাকা। তাহলে আমাদের দুটো ক্যালকুলেশন হয়ে গেল, একটি হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, আর একটি হলো ক্যালকুলেশন অফ পিডি। বাকি থাকে নম্বর অফ শেয়ার, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। এখন আমরা নাম্বার অফ শেয়ারকে দুই ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। যেহেতু আমাদের এই অঙ্কে ওল্ড শেয়ার ছিল, দেখো এই 50,000 শেয়ার আমাদের আগেই ছিল, নতুন 1 নম্বরে 12,500 অর্ডিনারি শেয়ার ইস্যু করা হয়েছে। তাহলে শেয়ারের সংখ্যা প্রথমটাতে 50,000 ছিল পুরাতন, 50,000 ওল্ড শেয়ার ছিল, আর নতুন শেয়ার করা হয়েছে, ইস্যু করা হয়েছে 12,500। তাহলে টোটাল শেয়ার 1 নাম্বার অল্টারনেটিভে হয়েছে 62,500। এরপরে আমরা দেখি 2 নম্বরে আমাদের পুরাতন শেয়ার 50,000 ছিল, নতুনে যেটা নেওয়া হয়েছে সেটা ঋণ করে নেওয়া হয়েছে। তাহলে পুরাতন শেয়ার 50,000 আছে, কিন্তু নতুনে কোনো নতুন শেয়ার ইস্যু করা হয়নি। তাহলে আমাদের শেয়ার সংখ্যা হবে ওল্ড শেয়ার 50,000, নিউ শেয়ার 0। তাহলে টোটাল শেয়ার হবে 50,000 শেয়ার। আর
3 নাম্বার অল্টারনেটিভেও আমাদের পুরাতন 50,000 শেয়ার আছে। নতুন যেটা ইস্যু করা হয়েছে সেটা হচ্ছে প্রিফারেড শেয়ার। এটা কমন শেয়ার নয়। সুতরাং এটা নাম্বার অফ শেয়ারের সাথে যুক্ত হবে না। সেজন্য এটাতেও প্রথমে শেয়ার ছিল 50,000 ওল্ড শেয়ার, নতুনে কোনো শেয়ার ইস্যু করা হয়নি। তার মানে টোটাল শেয়ার হচ্ছে 50,000। তাহলে প্রথমটাতে টোটাল শেয়ার 62,500, দ্বিতীয়টাতে টোটাল শেয়ার 50,000 এবং তৃতীয়টাতে টোটাল শেয়ার 50,000। তাহলে এখন আমাদের যতগুলো ক্যালকুলেশন ছিল সবগুলো ক্যালকুলেশন বের করা হয়েছে। আমরা যদি এখন এই ছকে প্রত্যেকটা মান বসিয়ে দেই তাহলে ইপিএস নির্ধারণ করা যাবে। এই ছকে আমরা বসাই অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। ইবিআইটি অল্টারনেটিভ 1 এর জন্য 7,50,000, অল্টারনেটিভ 2 7,50,000, অল্টারনেটিভ 3 7,50,000, অর্থাৎ সকল ক্ষেত্রে ইবিআইটি 7,50,000 টাকা। এখন এখান থেকে আমরা প্রথমে ইন্টারেস্ট বাদ দেই। ইন্টারেস্ট প্রথমটাতে কোনো ইন্টারেস্ট ছিল না, দ্বিতীয়টাতে 1,25,000 এখান থেকে আমরা নিয়েছি। এটা তোমরা দেখতে পারো, এই যে ইন্টারেস্ট এখান থেকে প্রথমটাতে 0, দ্বিতীয়টাতে 1,25,000, তৃতীয়টাতে 0। তাহলে এইটা আমরা এখানে বসালাম। তাহলে প্রথমটা থাকে 7,50,000, দ্বিতীয়টাতে থাকে 6,25,000, তৃতীয়টাতে 7,50,000। এরপরে লেস ট্যাক্স 40%, এটা ইবিটির উপরে 40%। তার মানে 7,50,000 উপরে 40%, 3 লাখ, 6,25,000 উপরে 40%, 2,50,000, 7,50,000 উপরে 40%, 3 লাখ। এটা এখানে বসেই ক্যালকুলেশন করা যায়। তাহলে এই 7,50,000 থেকে 3 লাখ বিয়োগ করলে 4,50,000, 6,25,000 থেকে 2,50,000 বিয়োগ করলে 3,75,000, 7,50,000 থেকে 3 লাখ বিয়োগ করলে 4,50,000 টাকা। এই ইএটি পর্যন্ত আমরা নির্ধারণ করলাম। এরপরে কাঠামো অনুযায়ী মাইনাস পিডি। পিডি আমাদের এই অঙ্কে কোন কোন জায়গাতে ছিল? প্রথম এবং দ্বিতীয়টাতে পিডি ছিল 0, তৃতীয়টাতে ছিল 1,25,000। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয়টাতে পিডি 0 0 বসাই এবং তৃতীয়টাতে 1,25,000 বিয়োগ করলে প্রথমটাতে 4,50,000 ইএসিএস আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক 4,50,000 টাকা, দ্বিতীয়টাতে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক 3,75,000 টাকা, আর তৃতীয়টাতে হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক 4,50,000 থেকে 1,25,000 বিয়োগ করলে 3,25,000 টাকা। এখন এটাকে যদি আমরা এনএস দিয়ে বা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করি তাহলে এখানে নাম্বার অফ শেয়ার আমাদের দরকার। আমরা এটা ক্যালকুলেশন করেছিলাম, প্রথমটাতে 62,500, দ্বিতীয়টাতে 50,000, তৃতীয়টাতে 50,000। এটা আমরা বসিয়ে দিই 62,500, 50,000 এবং 50,000। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি, প্রথমটার ইপিএস আসে 7 টাকা 20 পয়সা, দ্বিতীয়টা 7 টাকা 50 পয়সা, তৃতীয়টা 6 টাকা 50 পয়সা। এখানে এই ক্যাপিটাল স্ট্রাকচার যদি আমরা বলি অল্টারনেটিভ 1 2 3, তিনটা স্ট্রাকচারের মধ্যে যদি আমাকে বলা হয় যে কোন স্ট্রাকচারটি ভালো, যে স্ট্রাকচারটির ইপিএস বা আর্নিং পার শেয়ার বেশি, সেই স্ট্রাকচারটাকে আমরা সাধারণত সিদ্ধান্ত গ্রহণ করব বা সেটাকে আমরা সাজেস্ট করব। তাহলে এখানে যেহেতু অল্টারনেটিভ 2 এখানে ঋণ মূলধন রয়েছে, সেটিতে ইপিএস বেশি হয়, 7 টাকা 50 পয়সা হয়। তাহলে আমরা এখানে ইপিএস 7 টাকা 50 পয়সা হওয়ার কারণে এটাকে আমরা সাজেস্ট করব। তাহলে এখানে অল্টারনেটিভ 2 ইজ দা বেস্ট ক্যাপিটাল স্ট্রাকচার। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে তোমরা এই 12টি লেকচারের মাধ্যমে আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্স এই বিষয়টি এটির কোড হচ্ছে 212503, এটি সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারবে এবং বই থেকে যদি তোমরা একটু চেষ্টা করো তাহলে অবশ্যই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। এবারে আমরা আসি ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু নির্ণয়। ইবিআইটি নিরপেক্ষ বিন্দু বলতে বোঝায় যে পরিমাণে ইবিআইটি হলে শেয়ার প্রতি আয় সকল মূলধন কাঠামোর ক্ষেত্রে একই হয়, তাকে ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু বলে। যেমন ধরো এখানে যেমন ইবিআইটি এখানে ইপিএস হয়েছে 7.20, 7.50, 6.50। তাহলে এইখানে যদি ইবিআইটি নিরপেক্ষ বিন্দু অর্থাৎ কত টাকা ইবিআইটি হলে এই 7,50,000 টাকা এখানে হয়েছে, তাই ইবিআইটি এখানে 7 টাকা 20 পয়সা, এখানে 7 টাকা 50 পয়সা। কিন্তু কত টাকা ইবিআইটি হলে এই ক্ষেত্রে এই ইপিএস এটা এবং এটা একই হবে, অর্থাৎ দুইটা প্রকল্পের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটা নির্ণয় করার জন্য একটি সূত্র রয়েছে এবং এটাকে আমরা বলি, সংজ্ঞায়িত করি, যে পরিমাণ ইবিআইটি হলে শেয়ার প্রতি আয় সকল মূলধন কাঠামোর ক্ষেত্রে একই হয় তাকে ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু বলে। এবং এই নিরপেক্ষ বিন্দুকে আইপি বা ইনডিফারেন্স পয়েন্ট বলা হয়ে
থাকে, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। সাধারণত 2টি প্রকল্পের মধ্যে এটি তুলনা করা যায়, 3টি প্রকল্পের মধ্যে তুলনা করা সম্ভব নয়। সেইজন্য 2টি প্রকল্পের মধ্যে যদি তুলনা করি সেক্ষেত্রে ইবিআইটির আইপি যেমন এখানে আমরা এই অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 2 এর মধ্যে তুলনা করতে পারি। একসাথে 3টি তুলনা করা যাবে না। একটি অল্টারনেটিভ 1 2 অল্টারনেটিভ 2 3 অল্টারনেটিভ 1 3 এরকম নির্ধারণ করা যাবে। তো সেই ক্ষেত্রে যে সূত্রটি হবে সেটি হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস টিআর মাইনাস পিডি ভাগ S1 মানে শেয়ার 1। এখানে এ থেকেই আমরা এটা বলতে পারি। এই যে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট মাইনাস ট্যাক্স তার মানে 1 মাইনাস টিআর ইনটু 1 মাইনাস টিআর এখান থেকে মাইনাস পিডি তাহলে পাই ইএসিএস ভাগ এনএস নাম্বার অফ শেয়ার তাহলে পাই ইপিএস। তাহলে এই সূত্রটাই মূলত এখানে ইলাবোরেটলি লেখা হয়েছে। পিডি 1 অর্থাৎ দুইটা তো আমরা দুইটা যেহেতু নির্ধারণ করব দুইটার মধ্যে সেহেতু এইটা 1 নাম্বার আর এটা হবে 2 নাম্বার। এটারও সূত্র একই সূত্র। যদি আমরা এই সূত্রই একই লিখি তাহলে দুটো একই হয়ে যায়। যার কারণে এটা ইবিআইটি ইন্টারেস্ট 1 এটা ইন্টারেস্ট 2 অর্থাৎ এখানে যদি আমরা 1 এবং 2 এর মধ্যে নির্ধারণ করি তাহলে এই ইন্টারেস্টটা হবে 1 নাম্বার এটা হবে 2 নাম্বার। আবার পিডি 1 পিডি 2 তাহলে 1 নাম্বার পিডি ওখান থেকে হবে আর 2 নাম্বার পিডি হবে। S1 S2 অর্থাৎ এখান থেকে যদি আমরা নেই তাহলে S1 ৬২,৫০০ S2 ৫০,০০০। এখন আমরা এই অঙ্কটিরই অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার অল্টারনেটিভের মধ্যে ইবিআইটির নিরপেক্ষ বিন্দু নির্ণয় করি। অর্থাৎ কত টাকা ইবিআইটি হলে এই ইপিএসটা এখানেও যা হবে এখানেও তা হবে। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে দিই। প্রথমটা ইবিআইটি তো আমাদের নির্ধারণ করতে হবে, সুতরাং ইবিআইটির মান আমরা বসাতে পারবো না। ইন্টারেস্ট প্রথমটাতে ইন্টারেস্ট ছিল 0, এখানে তোমরা দেখে নিতে পারো প্রথমটা ইন্টারেস্ট ছিল 0 আর দ্বিতীয়টা ইন্টারেস্ট ছিল 1,25,000 তাহলে ইন্টারেস্ট 2 হচ্ছে 1,25,000। ইবিআইটি আমরা বের করবো সেজন্য এটা বসাইনি। আর 1 মাইনাস টিআর অর্থাৎ হচ্ছে 1 মাইনাস 0.40 আর এখানে 1 মাইনাস 0.40 মাইনাস পিডি হচ্ছে 0। তাহলে এই 0 এখানে 0 বাদ দিলে আমরা অবশ্য এই পাশে আর এই পাশে কেটে সরাসরি অঙ্কটা করতে পারি আরো ছোট ইকুয়েশনে। আমি একটু বোঝানোর জন্য এটাকে একটু বড় করেছি। তাহলে 1 মাইনাস 0.40 সমান হচ্ছে 0.6 আর এখানে 1 মাইনাস 0.40 তার মানে 0.6 আর 0.60 এক কথাই। ইবিআইটি মাইনাস 1,25,000 এটার সাথে এটা গুণ। এখানেও আমরা উপরে উপরে কাটতে পারতাম তাহলে আরো ছোট হতো অঙ্কটা, করিনি। এইটাকে আমরা ছোট করেছি আমি করেছি সেটা হচ্ছে 0 0 কেটেছি এখানে 0 0 কেটেছি 25 দিয়ে ভাগ করলে এটা হয় 5 আর 25 দিয়ে না এটাকে 125 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয় 5 আর 500 কে 125 দিয়ে ভাগ করলে 4 হয়। কেটে ছোট করে নিয়েছি। আর এই 0.6 দিয়ে ইবিআইটি কে গুণ করলে হয় 0.6 ইবিআইটি আর এইটাকে যদি আমরা 0.6 দিয়ে গুণ করি তাহলে 0.6 ইবিআইটি মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে 75,000। অবশ্যই এটাকে আমরা এই 0.6 কেটে নিলে তাহলে এখানে হয়তো ইবিআইটি আর এইটা দিয়ে আমরা তখন সরাসরি এটাকে গুণ করতে পারতাম অর্থাৎ ইবিআইটি ইন্টু 4 ইবিআই ইন্টু 5 আরো সহজ হতো অঙ্কটা। তোমরা এটাকে ইকুয়েশনটাকে আরো ছোট করে করতে পারো। তাহলে এখন আমরা দেখি এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে এইটা দিয়ে প্রথমে আর গুণন করলাম 5 দিয়ে 0.6 ইবিআইটি তাহলে হয় 3 ইবিআইটি মাইনাস 5 দিয়ে 75,000 রে গুণ করি তাহলে 3,75,000 তাহলে 0.3 ইবিআইটি মাইনাস 3,75,000 ইকুয়াল টু এইটা দিয়ে এটাকে গুণ করলে 2.4 ইবিআইটি। এখন এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই আর এটাকে এই পাশে আনি তাহলে এই বিয়োগটা এই পাশে আসলে যোগ হয়ে যাবে, এই যোগটা এই পাশে গেলে বিয়োগ হবে। 3 ইবিআইটি মাইনাস 2.4 ইবিআইটি সমান 0.60 ইবিআইটি ইকুয়াল টু 3,75,000 টাকা। তাহলে ইবিআইটি হবে 3,75,000 ভাগ 0.60 তার মানে 6,25,000 টাকা। এটা হচ্ছে ইবিআইটির ইন্ডিফারেন্ট পয়েন্ট অর্থাৎ 6,25,000 টাকা যদি আমাদের এখানে যদি 6,25,000 টাকা ইবিআইটি হয় সেই ক্ষেত্রে ইপিএস এখানে দুটোতেই সমান হবে, এটাতেও যা হবে এটাতেও তা হবে। বিষয়টিকে আমরা একটু প্রুফ করে দেখি। এই যে প্রুফ অফ ইবিআইটি অফ ইপিএস অল্টারনেটিভ 1 এবং 2 এ আমি এই মানগুলো বসিয়ে দেখি। ইবিআইটি 1 নম্বরে 6,25,000 টাকা, 2 নম্বরে 6,25,000 টাকা। ইন্টারেস্ট প্রথমটাতে ছিল না, দ্বিতীয়টাতে 1,25,000 টাকা। তাহলে ইবিটি হয় এখানে 6,25,000 টাকা আর এখানে 5 লক্ষ। এবারে ট্যাক্স বাদ দিই 40%, 6,25,000 এর 40% হচ্ছে 3,50,000 টাকা আর এই সরি এটা 3,50,000 হবে না, এটি হবে 2,50,000 টাকা আর 5 লক্ষ এর 40% হচ্ছে 2 লাখ। তাহলে এটা 2,50,000 যদি আমরা 6,25,000 থেকে 2,50,000 টাকা বাদ দিই তাহলে থাকে
75,000 টাকা, আর এখানে 5 লাখ থেকে 2 লাখ বাদ দিলে থাকে 3 লাখ টাকা। এখন এই 1 নাম্বার এবং 2 নাম্বার অল্টারনেটিভ কোনটাতেই পিডি ছিল না। তাহলে শূন্য দিলাম। তাহলে ইএসইএস হচ্ছে 1 নম্বরে 3,75,000 আর 2 নম্বরে হচ্ছে 3 লক্ষ টাকা। এখন নাম্বার অফ শেয়ার ছিল 1 নম্বরে 62,500 আর 2 নম্বরে ছিল 50,000। এখন এটা যদি আমরা ভাগ দেই তাহলে ইপিএস হয় এখানে 6 টাকা আর এখানেও ইপিএস হয় 6 টাকা। তার মানে আমাদের ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইপিআইটি 6,25,000 হওয়ার কারণে ইপিএস দুটোতেই সমান হয়েছে। আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এবারে আমরা আলোচনা করব কাম্য মূলধন কাঠামো নির্ণয় নিয়ে। আমি আগেই বলেছি যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সবচেয়ে কম হয় এবং যেটি ব্যবহারের মাধ্যমে শেয়ারের বাজার মূল্য সর্বাধিক হয় একটি কাম্য মূলধন কাঠামো বলে। সাধারণত ঋণ মূলধন ও শেয়ার মূলধনের আনুপাতিক হারের ভিত্তিতে মোট মূলধন ব্যয় নির্ণয় করে কাম্য মূলধন কাঠামো নির্ণয় করা হয়। অর্থাৎ যেহেতু আমাদের প্রথম সংজ্ঞায়িত করেছি যখন আমরা, তখন কিন্তু আমরা দেখেছি যে সাধারণত ঋণ মূলধন এবং শেয়ার মূলধনের আনুপাতিক হারকেই মূলত মূলধন কাঠামো বলে থাকে। সেই হেতু মূলধন কাঠামোর মধ্যে ঋণ মূলধন এবং শেয়ার মূলধনের অনুপাত কিরকম হলে সবচেয়ে মানে কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন হয়, মূলধন ব্যয় সর্বনিম্ন হয়, সেটাকে আমরা কাম্য মূলধন বলতে কাঠামো বলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে কাম্য মূলধন কাঠামোর কেও অর্থাৎ মূলধন ব্যয় নির্ণয় করতে টোটাল মূলধন ব্যয় নির্ণয় মোট মূলধন ব্যয়ের সূত্র হবে কেই ইন্টু এস বাই ভি। এস বাই ভি মানে শেয়ার মূলধন ভাগ টোটাল মূলধন প্লাস কেডি ইন্টু বি বাই ভি মানে ঋণ মূলধন ভাগ টোটাল মূলধন। এই যে এস বাই ভি এটা দ্বারা মূলত ওয়েট নির্ণয় করা হবে ইকুইটির, আর বি বাই ভি দ্বারা নির্ণয় করা হবে ডেপ্টের ওয়েট মানে রেশিও নির্ণয় করা হবে। সূত্রটাকে এভাবেও লিখতে পারি ডব্লিউএসিসি বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সেই হিসেবে কেই ডব্লিউই প্লাস কেডি ডব্লিউডি এর মাধ্যমে আমরা কেও নির্ণয় করতে পারি। এখন এই কাম্য মূলধন কাঠামো নির্ণয়ের জন্য আমরা একটি গাণিতিক সমস্যা দেখি। যেমন এখানে বলা আছে ইন কনসিডারিং দ্য মোস্ট ডিজায়ারেবল ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি দ্য ফলোইং এস্টিমেটস অফ দ্য কস্ট অফ ডেট অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল আফটার ট্যাক্স হ্যাভ বিন মেড অ্যাট ভেরিয়াস লেভেলস অফ ডেট। বিভিন্ন লেভেল ডেপ্টের লেভেল দেওয়া রয়েছে, এর মধ্যে তুমি নির্ধারণ করো ডিটারমাইন দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, এর মধ্যে কোনটি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার সেটি নির্ধারণ করো। তাহলে এখানে দেখি আমরা যে এখানে যে আমাদের এইভাবেই ক্যালকুলেশন করতে হবে ওয়েট, সেরকম না, ওয়েটটা আমাদের দেয়া আছে অঙ্কে, কারণ এখানে ঋণের শতকরা হার দেয়া আছে। যেহেতু ঋণের শতকরা হার দেয়া আছে তাহলে আমরা বাকি একটি মূলধন রয়েছে সেটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। তাহলে আমরা শতকরা 100 থেকে যদি ঋণের পরিমাণটা বাদ দিই তাহলে আমরা ইকুইটির পরিমাণটা পাবো। সেই জন্য এখানে আর আমাদের ওইভাবে ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে কেই ইন্টু ডব্লিউ প্লাস কেডি ইন্টু ডব্লিউডি। এখন এটাকে তাহলে আমাদের কি কি দরকার? কেই দরকার। এখানে কেই কস্ট অফ ইকুইটি আমাদের দেয়া আছে 12%, 12% এরকম। আর কস্ট অফ ডেপ্ট কেডি দেয়া আছে। ওয়েট অফ ডেপ্ট মানে ডব্লিউডি দেয়া আছে, কিন্তু ডব্লিউই দেয়া নেই। তাহলে ডব্লিউই বের করতে হবে, যেহেতু এটা পার্সেন্টেজ আকারে আছে 100 থেকে বাদ দিলে আমরা ডব্লিউই পাবো। দেখি আমরা একটু অঙ্কটা কিভাবে করা যায়। যেমন এখানে ডব্লিউডি দেয়া আছে 0, যদি 0 হয় সেই ক্ষেত্রে ডব্লিউই হবে 1, কারণ যখন ডব্লিউডি 0% তখন 100% হবে ডব্লিউই মানে ইকুইটি নিতে হবে 100%, কারণ যদি কোনো ঋণ না থাকে তাহলে পুরোটাই মূলধন ইকুইটি থেকে নিতে হবে। আবার যখন 10% আমরা নেব ডেপ্ট তাহলে 0.10, সেক্ষেত্রে 90% হবে ইকুইটি। আবার যদি 20% আমরা ডেপ্ট নেই তাহলে ইকুইটি হবে 80%, কারণ 100% থেকে 20% ডেপ্ট আর 80% মূলধন মানে ইকুইটি। যদি আমরা 30% ঋণ নেই তাহলে 70% হবে ইকুইটি। যদি 40% নেই তাহলে ইকুইটি হবে 60%। যদি 50% ডেপ্ট নেই ইকুইটি হবে 50%। যদি 60% ডেপ্ট নেই ইকুইটি হবে 40%। এই যে এখানে আমাদের ডেপ্ট গুলো দেওয়া আছে পার্সেন্টেজ আকারে, তাহলে এটার ক্ষেত্রে 100% হবে ইকুইটি, এটার ক্ষেত্রে 90%, এটার ক্ষেত্রে 80%, এটার ক্ষেত্রে 70%, এটার ক্ষেত্রে 60%, এটার ক্ষেত্রে 50%, এটার ক্ষেত্রে 40%, কারণ টোটাল মূলধন হচ্ছে 100% বা টোটাল।
তাহলে টোটাল থেকে যদি আমরা এই ডেপ্টের পরিমাণটা বাদ দেই তাহলে ইকুইটি পাবো। এই ক্ষেত্রে আমরা এখানে এই ডেপ্ট এবং ইকুইটি পেয়েছি, ওয়েট অফ ডেপ্ট, ওয়েট অফ ইকুইটি পেয়েছি। আর কস্ট অফ ডেপ্ট, কস্ট অফ ইকুইটি আমাদের অঙ্কে দেয়া আছে। যেমন এখানে 5%, 5%, 5% আমি পার্সেন্টেজ মুক্ত করে এটাকে দশমিক আকারে লিখলাম। তাহলে পার্সেন্টেজ মুক্ত করলে একটি সংখ্যাকে পার্সেন্টেজ মুক্ত করার জন্য 100 দিয়ে ভাগ করলেই হবে ক্যালকুলেটরে। তাহলে তোমরা এই মানটা পাবা। অর্থাৎ 5 কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে পাবা 0.05, 0.05, 0.05, 0.055, 0.06, 0.065, 0.07। এখানে যেগুলো ছিল 5%, 5%, 5%, 5.5%, 6.0%, 6.5%, 7.0%, এগুলোকে আমরা 100 দিয়ে ভাগ করে এটাকে পয়েন্ট আকারে লিখলাম। কারণ গুণ করতে সুবিধা হবে তোমাদের, তাহলে সেই জন্য এটাকে পয়েন্ট দিয়ে লেখা হয়েছে কেডি। এবারে কেই, কেই গুলোকেও আমাদের এখানে যেহেতু কেই গুলো যেহেতু এখানে দেয়া আছে এইভাবে 12%, 12%, 12.5, 13.0, 14.0, 16.0, 20%, আমাদের গুণ করার স্বার্থে অর্থাৎ অঙ্কটিকে গুণ করার সহজীকরণের স্বার্থে আমরা এটাকে দশমিক পার্সেন্টেজ মুক্ত করে দশমিক আকারে লিখলাম। আর পার্সেন্টেজ থেকে মুক্ত করার জন্য 100 দিয়ে ভাগ করলেই আমরা এটাকে দশমিক আকারে পাবো। যেমন 12% কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 0.12, আর যদি 12%, 12.5% কে যদি ভাগ করি তাহলে আসবে 0.125। এরকম করে এগুলোকে সব পার্সেন্টেজকে আমরা দশমিকে রূপান্তর করলাম। তাহলে এখানে ডব্লিউডি, ডব্লিউই, কেডি, কেই পেলাম। কিন্তু আমাদের অঙ্কে এই যখন আমাদের অঙ্কে ডব্লিউএসিসি বা কেও নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে কেই ডব্লিউ, কেডি ডব্লিউডি লাগবে। অর্থাৎ কেই এর সাথে ডব্লিউই গুণ হবে, কেডির সাথে ডব্লিউডি গুণ হবে, এ দুটো লাগবে। সেই জন্য আমরা এই অঙ্কে কেডি ডব্লিউডি এবং কেই ডব্লিউডি নির্ণয় করলাম। তাহলে কেডি ডব্লিউডি, কেডি হচ্ছে 0.05, ডব্লিউডি হচ্ছে 0। তাহলে কেডি ডব্লিউডি যদি গুণ করি তাহলে আমরা পাবো 0। আর কেই ডব্লিউই, কেই হচ্ছে 0.12 আর ডব্লিউ হচ্ছে 1.00। তো যদি আমরা এটাকে এটার সাথে গুণ করি তাহলে পাবো 0.12। এখন 0.12 আমাদের কেডি ডব্লিউডি প্লাস কেই ডব্লিউই যদি আমরা এই দুটো যোগ করি তাহলে 0 প্লাস 0.12 এই দুটো যোগ করলে 0.12 হবে। আর এটাকে যদি আমরা এবারে পার্সেন্টেজ যুক্ত করি তাহলে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ যুক্ত করতে হবে, সেক্ষেত্রে এটি হবে 12%। ঠিক একইভাবে এখানে আমরা যদি কে এই দ্বিতীয়টাতে যদি আমরা কেডি ডব্লিউডি করি তাহলে কেডি হচ্ছে 0.05, ডব্লিউডি হচ্ছে 0.10। এই 0.10 দিয়ে 0.05 কে গুণ করলে হবে 0.005, আর ডব্লিউই কেই গুণ করলে হবে 0.90 ইন্টু 0.12 সমান 0.108। তাহলে এই দুটো যদি আমরা আবার যোগ করি তাহলে আসে 0.113, তার মানে 11.30%। আমরা এটা দুই ঘরই লিখছি, যদিও দশমিকের পরে জিরোর তেমন ভ্যালু নেই, কিন্তু আমাদের তুলনা করার জন্য আমরা এটা লিখছি। এভাবে করে আমরা যদি প্রত্যেকটাই নির্ণয় করি তাহলে এখানে কেউ আসে 3 নাম্বার অল্টারনেটিভে 11%, 4 নাম্বার অল্টারনেটিভে 10.75%, 5 নাম্বার অল্টারনেটিভে 10.80%, 6 নাম্বার অল্টারনেটিভ 11.25%, 7 নাম্বারে 12.20%। অর্থাৎ এই কেডি ডব্লিউই ডি কেই ডব্লিউই এগুলো যোগ করলে পরে এই শতকরা হারটা আসবে। সেই ক্ষেত্রে আমরা এখন দেখি যে কোনটা সবচেয়ে কেউ কম। যেহেতু আমাদেরকে বলা হচ্ছে যে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নির্ধারণ করো, তাহলে কোনটা অপটিমাম হবে? আমরা আগেই বলেছি, সংজ্ঞায় বলেছি যে যে ক্যাপিটাল স্ট্রাকচারের সবচেয়ে মূলধন ব্যয় কম সেটি হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এক্ষেত্রে যেহেতু আমাদের 4 নাম্বার ক্যাপিটাল স্ট্রাকচারটাতে সর্বনিম্ন ক্যাপিটাল, যেহেতু 12, 11, 11, 10.80, 10.75, তাহলে 10.75 সবচেয়ে কম। তাহলে এই ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে কাম্য মূলধন কাঠামো। তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে এখানে, তাহলে এই ক্যাপিটাল স্ট্রাকচারে ঋণ এবং ইকুইটির হার কত? এখানে ঋণের হার 30% আর ইকুইটির হার 70%। তাহলে আমরা বলতে পারি 30% debt and 70% equity is the optimum capital structure because the Q of this capital structure is the lowest. আমি আশা করি যে তোমরা এই বিষয়টিও সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং এই বিষয়ে আরো যদি তোমরা জানতে চাও তাহলে এই বইগুলো অনুসরণ করতে পারো, এবং তোমরা এই বইগুলো যদি অনুসরণ করো তাহলে এই বিষয়ে আরো বেশি জানতে পারবে। বইয়ে আরো অনেক গাণিতিক সমস্যা দেয়া আছে, তোমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবে, এবং এই লেকচারটিকে বারবার দেখে অঙ্কগুলোকে, আমাদের যে এই অধ্যায় সংশ্লিষ্ট অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করবে, এবং তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে।
এই প্রত্যাশাই করছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।